নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একবার তোমাদের জন্য ফুটবলের সব রকম খবর নিয়ে। কোপা আমেরিকা থেকে শুরু করে ইউরো কাপ, আর ইউরো কাপ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের সব খবর তোমরা পাবে শুধুমাত্র আমার চ্যানেল বঙ্গজয়তে। আর সব খবর জানার আগে বলবো, তোমরা আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো আজকে দেখে নেওয়া যাক কি খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমেই আসি কোপা আমেরিকার খবরে। আর কোপা আমেরিকায় আজ ভোর 3:30টাতে কিন্তু খেলতে নেমেছিল কলম্বিয়া, আর তাদের প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। সেই ম্যাচে কিন্তু কলম্বিয়া সহজেই 3-0 গোলে ম্যাচ জিতে কিন্তু তারা রাউন্ড অফ 8 বা কোয়ার্টার ফাইনালে কিন্তু পদার্পণ করে ফেললো। অপর একটি ম্যাচ ছিল কিন্তু আজকে ব্রাজিলের, আর ব্রাজিল কিন্তু আজকে সাম্বা ম্যাজিক দেখিয়ে দিয়েছে। দুর্দান্ত ফুটবল খেলেছে প্রথম থেকেই, আর ব্রাজিল 4-1 গোলে পরাজিত করেছে প্যারাগুয়েকে। আজকে ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু ম্যাজিক ছিল ম্যাচে, দুটো গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র, অপর গোলটি করেছে স্যাবিও, এবং প্রথমার্ধে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে যায়। 4-0 হতে পারত যদি লুকাস পাকুয়েতা প্রথমার্ধে পেনাল্টি না মিস করতো। দ্বিতীয়ার্ধে কিন্তু ব্রাজিল একটি পেনাল্টি পায়, সেটাতে কিন্তু লুকাস পাকুয়েতা গোল করে, এক্ষেত্রে কিন্তু তিনি আর মিস করেননি। আর অপরদিকে প্যারাগুয়ের একটি মাত্র গোল করে আলরেটে। এই ম্যাচে কিন্তু 81 মিনিটের মাথায় প্যারাগুয়ের কুবাস রেড কার্ড দেখে। তো এই ম্যাচ জিতে ব্রাজিলে কিছুটা স্বস্তি এলো, তারা 2 ম্যাচে 4 পয়েন্ট পেল, এবং নেক্সট ম্যাচ তারা কলম্বিয়ার সাথে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছিয়ে যাবে। এদিকে আগামীকাল কিন্তু কোপা আমেরিকা ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামছে ভোর 5:30টায় পেরুর সাথে ভারতীয় সময়। তো এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সম্ভবত পাবে না তাদের দুজন ফুটবলারকে, তার মধ্যে কিন্তু সুপারস্টার লিওনেল মেসিও সম্ভবত কালকের ম্যাচে খেলতে পারবে না। দুটো ম্যাচ জিতে আর্জেন্টিনা অলরেডি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু কালকের ম্যাচে একটা চোট থাকার জন্য সম্ভবত লিওনেল মেসিকে পাওয়া যাবে না। আর তার সাথে কিন্তু তারা পাবে না তাদের সাইড ব্যাক মার্কোস আকুনাকে। মার্কোস আকুনার কিন্তু কোপা আমেরিকার আগেও একটা চোট লেগেছিল, তারপরে কিন্তু তিনি ফিট হয়ে আর্জেন্টিনা দলে যোগ দেন, এবং তারপরে কিন্তু দুটো ম্যাচ তিনি খেলেওছেন, তারপরে সেই পুরনো উরুতেই আবার তিনি চোট পেয়েছেন। তো কালকের ম্যাচে কিন্তু এই দুই ফুটবলারই অনিশ্চিত। এবার একটু ইউরো কাপের খবরে আসে যাক। ইউরো কাপে কিন্তু আজ রাত 9:30টায় কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ আছে সুইজারল্যান্ড ইটালির সাথে। এই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। সুইজারল্যান্ডকে ফেভারিট ধরা হচ্ছে, কারণ বিগত কিছুদিনে ইটালির পারফরমেন্স এতটাই তলানিতে যে গতবারে চ্যাম্পিয়নদের সেভাবে এবারে কিন্তু ইউরো কাপে কেউ হেভিওয়েট ধরছে না। তো এই ম্যাচটা দেখতে কিন্তু ভুলো না, দুর্দান্ত একটা ম্যাচ হতে পারে। আর রাত 12:30টায় কিন্তু জার্মানি মুখোমুখি হচ্ছে ডেনমার্কের, এটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। জার্মানি কিন্তু দুটো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, তাদের গ্রুপ লিগে 7 পয়েন্ট নিয়ে তারা রাউন্ড অফ 16-এ গেছে। অপরদিকে ডেনমার্ক কিন্তু কোনো ম্যাচ জেতেনি, আবার কোনো ম্যাচ হারেনি, 3টে ম্যাচ তারা ড্র করে 3 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16 খেলছে। তো বুঝতে পারছি ডেনমার্ক আর জার্মানি ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হতে যাবে। এই ম্যাচ দেখাটা কিন্তু তোমরা একদমই মিস করো না। এবার একটু আমেরিকার ইউরোপ ছেড়ে ভারতীয় ফুটবলের খবর আসে এক। আর আসন্ন সেপ্টেম্বরে কিন্তু ভারতে বসতে চলেছে ট্রাই নেশন সিরিজ। গতবার কিন্তু এই সিরিজ হয়েছিল মণিপুরে, এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছিল মায়ানমার এবং কিরগিজস্তানকে হারিয়ে। এবারে কিন্তু ভারতে কোথায় হবে সেই জায়গা কিন্তু এখনো ঠিক হয়নি, তবে এখন অবধি অংশগ্রহণকারী একটি দল কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, তারা হলো আফ্রিকার দেশ তানজানিয়া। তারা বিশ্ব র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে আছে 111 নম্বরে। তো এই দেশের অধিনায়ক মুবান্নার সানাত্তা, তিনি কিন্তু গ্রিসের টপ লিগে খেলে পাওক এফসির হয়ে। পাওক এফসি কিন্তু ইউরোপ ফুটবলে যথেষ্ট নাম ডাকেছে, তারা কিন্তু ইউরোপা লিগ বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও খেলে থাকে। তো এই দেশের আরও যেসব ফুটবলার আছে তারা কিন্তু ইজিপ্ট, মরক্কো বা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে থাকে। যথেষ্ট শক্তিশালী দল এই তানজানিয়া। আরও একটি দল আসবে, তবে সেই দলটা কে হবে সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। 2-1 দিনের মধ্যে এআইএফএফ কিন্তু ঠিক করে নেবে আর কোন দলকে আমন্ত্রণ জানানো হবে ভারত তানজানিয়ার সাথে। অপরদিকে এবার যদি একটু আমরা বিশ্ব ফুটবলের দলবদলের খবরে আসে যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দলবদলের খবরে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার যিনি ইংল্যান্ড লিগে খেলে থাকে, চ্যাম্পিয়নশিপ লিগ, ইপিএল এ নয়, চ্যাম্পিয়নশিপ লিগ, সেখানে কিন্তু তিনি আছেন রোজ কভেন্ট্রিতে। সেই ফুটবলার ইয়ান দান্ডা কিন্তু সই করছে স্কটিশ নামি ক্লাব বা স্কটল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব হার্টস এফসিতে। এছাড়া কিন্তু রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন যার অধিনায়কত্বে এবারে রিয়াল মাদ্রিদ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দুটো ট্রফি জিতেছে। এছাড়া কিন্তু যেই ফুটবলার রিয়াল মাদ্রিদের 23 বছর কাটিয়ে তার ছোট বয়স থেকে তার ফুটবল ক্যারিয়ার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছিল, সেই নাচো কিন্তু সই করতে চলেছে আল কাদাসিয়াতে। নাচো কিন্তু 6খানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার কিন্তু
রেকর্ডও আছে রিয়াল মাদ্রিদের হয়ে। তো এরকম একজন ফুটবলার দীর্ঘ 23 বছরের সম্পর্ক ছিন্ন করে ইউরোপ ছেড়ে সৌদি আরবে আসছে। নর্থ ইস্টে কিন্তু একটা ফুটবল লিগ শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে আইএসএল এর ধাঁচে 8 দলীয় এই লিগ। প্রতিটা রাজ্য থেকে একটা করে ফ্র্যাঞ্চাইজি দল নেওয়া হচ্ছে। গতকাল এই নিয়ে একটা মিটিংয়ে বসেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের যে ফুটবল ক্লাব আছে তাদের অফিসে, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিল এআইএফএফ এর কোষাধ্যক্ষ এবং অরুণাচল ফুটবল ফেডারেশনের যিনি প্রধান আছে সেই কৃপা অজয়, এবং তার সাথে কিন্তু বাকি স্টেটের যারা প্রধান আছে ফুটবল অ্যাসোসিয়েশনে তারা বসেছিল। এবং সেখানে ঠিক হয় এই বছরই কিন্তু হতে চলেছে নর্থ ইস্টে 8টা টিমকে নিয়ে একটা ফুটবল কম্পিটিশন, যেটা সম্পূর্ণ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, এবং সেখানে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো থাকবে এবং 8টা ফ্র্যাঞ্চাইজি টিম নিজেদের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে, এবং সম্পূর্ণটাই হবে আইএসএল ফুটবলের মতন একই ধাঁচে। লারা শর্মাকে কিন্তু সই করে নিল এফসি গোয়া। লারা শর্মা বেঙ্গালুরু এফসি থেকে গত মরশুমে লোনে কিন্তু কেরালা ব্লাস্টার্সে গেছিল, আর কেরালা ব্লাস্টার্সের মাত্র 3টে ম্যাচ খেলেছিল। তো তারপরে কিন্তু তিনি ক্লাব ফ্রি প্লেয়ার হয়ে যায়, বেঙ্গালুরু এফসির সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এফসি গোয়া 3 বছরের কন্ট্রাক্টে লারা শর্মাকে নিজেদের দলে সই করিয়ে নিল। এদিকে অমৃত গোপ এই আই লিগ খেলা এই গোলরক্ষক নেরোকা এফসিতে ছিল, তাকে কিন্তু মাল্টি ইয়ার ডিলে কিন্তু সই করে নিয়েছে জামশেদপুর এফসি। আইজল থেকে নোরা ফার্নান্ডেজকে কিন্তু 3 বছরের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। ইস্ট বেঙ্গলের খবরে শেয়াক, আর ইস্ট বেঙ্গলের খবরে প্রথমেই যাকে নিয়ে কথা হবে সার্থক গোলুই। সার্থক গোলুই গত 2 মৌসুম ধরে ইস্ট বেঙ্গল টিমে ছিল। তো গত বছর তাকে কিন্তু লোন ডিলে চেন্নাই সিটি এফসিতে পাঠানো হয়েছিল, তো চেন্নাই এনে সেভাবে খেলার সুযোগ পায়নি, তো আবার ইস্ট বেঙ্গলে ফিরে এসেছে। তো তাকে কিন্তু এবারে সিএফএল এ খেলানোর পরিকল্পনা চলছে, এবং সিএফএল খেলিয়ে তাকে ফিট করে কিন্তু আইএসএল টিমে নিয়ে আসা হবে। এমনিতে কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার যে সার্থক গোলুই তা না, ভারতীয় দল খেলা ছাড়াও তার কিন্তু আইএসএল এ বিভিন্ন ক্লাবে খেলার তার অভিজ্ঞতা আছে। তো হাইট এবং ফিগার দুটোই তার ভালো। তো সেই জন্য কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাত এই মুহূর্তে কিন্তু চাইছে সার্থককে খেলার মধ্যে রাখতে, এবং সেই জন্য সিএফএল এ তাকে খেলিয়ে তাকে ফিট করে কিন্তু আসন্ন আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল টিমে রাখতে চাইছে কোচ কার্লোস কোয়াদ্রাত। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে জিকসনের সাথে, জানো কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে। তো জিকসন কিন্তু শুধু ইস্টবেঙ্গল নয়, জিকসনের পেছনে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টও পড়ে আছে। তারা কিন্তু জিকসনকে নিতে চাইছে। মুম্বাই সিটি এফসি আপুয়াকে হারিয়ে একজন ভালো মিডফিল্ডারের খোঁজে আছে, আর ইস্টবেঙ্গলে একজন ভালো মিডফিল্ডার লাগবে। তো ইস্টবেঙ্গলে কিন্তু তার সাথে কথাবার্তা চালাচ্ছে। ইস্টবেঙ্গল জিকসন ছাড়াও কিন্তু ভিভিন মোহনানের সাথেও কথাবার্তা শুরু করেছে, তবে জিকসনকে নিতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা ট্রান্সফার ফি দিতে হবে। তো ইস্টবেঙ্গল অনেক টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু কোনো ফুটবলার নিতে রাজি নয়, বিশেষ করে ভারতীয় ফুটবলার, কেননা ভারতীয় ফুটবলারদের গুণগত মান 19-20 হয়, আর সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতে রাজি নয়। সেই জন্য তারা কিন্তু জিকসন ছাড়াও ভিভিন মোহনানের ব্যাপারেও যথেষ্ট আগ্রহী। তো জিকসনের ছাড়া কিন্তু বিভিন্ন মোহনানকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে তাহলেও বলা যেতে পারে ইস্টবেঙ্গল একজন ভালো মিডফিল্ডার সই করাতে পারবে। আর মোহনবাগান কিন্তু জিকসনের সাথে কথাবার্তা বলছে শুধুমাত্র তার দরটা বাড়ানোর জন্য। আমার মনে হয় না মোহনবাগান জিকসনকে সই করাবে, কেননা মোহনবাগান দলে একাধিক ভারতীয় মিডফিল্ডার আছে, আপুইয়া থেকে শুরু করে বলা যায় অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, সাল আব্দুল সামাদ। তো জিকসন এলে কাকে খেলাবে কাকে বসাবে এটা নিয়ে কিন্তু টিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগতে পারে। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। এর আগে রিয়াল মাদ্রিদও দেখেছি ডেভিড বেকাম, লুইস ফিগো, জিনেদিন জিদান, রবার্তো কার্লোস, রোনাল্ডো, রাহুলদের নিয়ে দল করেও কিন্তু সাফল্য পায়নি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। আর ভারতীয় ফুটবলের টোটালটি 19-20 মহেশের সাথে যেমন মনবীর সিংয়েরও খুব একটা পার্থক্য নেই, তেমন কিন্তু নন্দকুমারের সাথে আশিস কুরিয়ানেরও নেই। সেটা কিন্তু জাতীয় দলে যখন একসাথে খেলে দেখেই বোঝা যায় এরা ভারতীয় ফুটবলটা সম্পূর্ণই চলে বিদেশি ফুটবলারদের উপর নির্ভর করে। তো সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতে রাজি নয়, তার বদলে ভালো মানের ফুটবলার একটু কমের উপর ট্রান্সফার ফি বা একটু কমের উপর খরচা করে ভালো ভারতীয় মিডফিল্ডার নিতে চাইছে। তো আজকের মতন খবর আপাতত এইটুকুই। আগের ভিডিও যারা মিস করে গেছো তাদেরকে বলবো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো।